আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে অনেক ভালো আছো। দেখো, গত পর্বে আমরা 33 নম্বর প্রশ্ন সমাধান করিয়েছিলাম এবং কিভাবে গুণিতক নির্ণয় করতে হয়, তারপরে গুণনীয়ক নির্ণয় করতে হয়, এগুলো কিন্তু আমি আলোচনা করেছিলাম। তো সবাই এটা অবশ্যই দেখে নিবা, ঠিক আছে? তো দেখো, আজকে আমরা 34 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করবো এবং বরাবরের মতো প্রথমে যে কথাটা বলি, আমাদের কমেন্ট বক্স চেক করে নিবা এবং খুলনা শহরে যাদের হোম টিউটর প্রয়োজন তারা উক্ত নাম্বারে যোগাযোগ করতে পারো। 0953554463। এটা হচ্ছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের জন্য। আর 01516513105, এটাতে শুধুমাত্র ফোন কলিং এর জন্য, ঠিক আছে? এটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ আর এটা শুধুমাত্র ফোন কল। ওকে, তো তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। আমরা অবশ্যই তোমাদেরকে চেষ্টা করবো 3 থেকে 10 পর্যন্ত হোম টিউটর দেওয়ার জন্য। তো চলো দেখো, আজকে আমরা এখানে বলা হয়েছে 6, 8, 12 এর লসাগু কিভাবে নির্ণয় করা যায়, এটা হচ্ছে কথা। তো এখানে আমরা খেয়াল করি, বলা হয়েছে আমরা 2 সংখ্যার লসাগু নির্ণয় করা শিখেছি, তাহলে কিভাবে 3 সংখ্যার লসাগু নির্ণয় করবো সেটা আমরা শিখিনি। ওই একই প্রক্রিয়া আমাকে গুণিতক বের করতে হবে। কি বের করতে হবে? গুণিতক বের করে সেখান থেকে যেটা যেটা মিল পাবো তিনটার ভিতরেই, সেটাই আমাকে বের করতে হবে, ঠিক আছে? সেটা আমাকে কি করতে হবে? বের করার পরে তার ভিতর সব থেকে ছোট যেটা হবে সেটা আমাকে লসাগু হিসেবে নির্ণয় করতে হবে। তাহলে খেয়াল করে এখানে লক্ষ্য করে, এখানে বলা হয়েছে 6 এর গুণিতক। তো 6 এর গুণিতক এখানে 48 পর্যন্ত দেওয়া রয়েছে, আর 8 এর গুণিতক 64 পর্যন্ত, 12 এর গুণিতক 96 পর্যন্ত আমার এখানে দেওয়া রয়েছে। এখন লক্ষ্য করে দেখো, এখানে মিল রয়েছে 24 মিল রয়েছে প্রত্যেকটার সাথে, ঠিক 48 মিল রয়েছে প্রত্যেকটার সাথে, ঠিক আছে? যেহেতু দুটো মিল রয়েছে, তার মানে আমরা এখানে বলতে পারি সাধারণ গুণিতক হচ্ছে 24 এবং 48। এইবার দেখো, তাহলে বলা হয়েছে এটা যদি সাধারণ গুণিতক হয় তাহলে এই লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু কত হবে? লসাগু কিন্তু বড় ছোটটা কত হবে? এই 24 হবে। আমি কি বুঝাতে পারছি? আশা করি বুঝাতে পারছি। এবার লক্ষ্য করি, আমাকে নিচে যে 3 সংখ্যা বিশিষ্ট অঙ্কগুলো দেওয়া রয়েছে এগুলো লসাগু আমাকে নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করতে হবে? সেম ভাবে আমাদের উপরে যেভাবে করছি, যে 6 এর গুণিতক, 8 এর গুণিতক, 12 এর গুণিতক, ঠিক এখানে যে অঙ্কগুলো রয়েছে তার প্রত্যেকটা গুণিতক এবার আমাকে লিখতে হবে। লেখার পরে আমাকে এখান থেকে কি করতে হবে? লসাগু নির্ণয় করতে হবে। তো চলো আমরা একবারে দেখে নিই যে কিভাবে এটা আমরা সমাধান করব। সুপ্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, দেখো আমরা 1 নম্বর যেটা ছিল 2, 3 ও 4 এর লসাগু আমাকে বের করতে হবে। তো আমরা প্রথম 2 এর গুণিতক বের করেছি 24 পর্যন্ত, তারপর দেখো 3 এর গুণিতক বের করছি 27 পর্যন্ত, এরপরে 4 এর গুণিতক বের করছি 32 পর্যন্ত, এবং দেখতেছি যে এর ভিতরে আমাদের দুইটা সংখ্যা মিল রয়েছে, একটা হচ্ছে 12, একটা হচ্ছে 24। আমরা 2, 3 ও 4 এর সাধারণ গুণিতক লিখে আমরা 12, 24 লিখছি, এবং পরে অবশিষ্ট আমরা কি করছি, যে এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ হচ্ছে এই যে 2, 3 এর কত, 2, 3 ও 4 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু যেটাকে বলি না কেন, কত হয়েছে? 12 হয়েছে, সব থেকে ছোটটা। এটা কিন্তু আমরা সবাই জানি। তাহলে দেখো, একটা কিন্তু আমরা করে ফেললাম। এইভাবে আমাদের সবগুলো করতে হবে। তো চলো আমরা একটা একটা করে বাকিগুলো আমরা শেষ করে ফেলি। সুপ্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করে দেখো, আমরা যে খ নম্বরটা রয়েছে সেটা আমরা করিয়ে দিয়েছি। দেখো, অনেক দূর পর্যন্ত গিয়ে যেতে হয়েছে আমাদের, ঠিক আছে? অনেক দূর পর্যন্ত যেতে হয়েছে, 60 পর্যন্ত গিয়েছে, তারপরে আমরা একটা মাত্র গুণিতক পেয়েছি মিল যেটা রয়েছে। এরপরে আমরা আরো যেতে পারি, যে আমরা আরো একটা গুণিতক ম্যানেজ করতে পারি। এর পরে গুণিতক মিল যে গুণিতক সেটা হবে হচ্ছে 120। এটা যেহেতু 60 হয়েছে, এর পরে গুণিতক মিল হবে সেটা হচ্ছে 120। তো 120 পর্যন্ত না যে আমরা একটাই নিয়েছি, কারণ একটা নিলেও আমরা লসাগু নির্ণয় করতে পারি। তো দেখো, একটা দিয়ে আমরা লসাগু কি ওই একটাই, তার মানে এটা লসাগু হচ্ছে আমাদের এটাই। তোমরা চাইলে এর পরে আরো যেতে পারো, সমস্যা নাই। তাহলে দেখো, আমরা খ নম্বর কিন্তু করিয়ে দিয়েছি। ঠিক একইভাবে আমরা গ নম্বরটাও এখানে করে দিয়েছি। দেখো, 4 এর গুণিতক, 6 এর, 8 এর সব গুণিতক লেখার পরে আমরা লক্ষ্য করছি যে আমাদের এখানে দুইটা মিল পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে 24 আর একটা হচ্ছে 48। লসাগু সবসময় ছোটটা হয়, এই জন্য ছোটটা আমরা করে দিয়েছি, ঠিক আছে? এবার আমরা সর্বশেষ যেটা রয়েছে ঘ নম্বর, এটা আমরা করে দেখবো। তো চলো এটাও দেখে ফেলি সেম ভাবে। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমরা ঘ নম্বরটাও করিয়ে দিয়েছি, ঠিক আছে? 8 এর গুণিতক, 12 এর গুণিতক, 16 এর গুণিতক, তারপরে সাধারণ গুণনীয়ক, গুণিতক হবে, ঠিক আছে? ভুল করে গুণিতক লিখে ফেলছি। দেখো, ভুল করে আমরা গুণনীয়ক লিখে ফেলছি, এটা সাধারণ গুণিতক হবে। তো আমি লিখে দিয়েছি সাধারণ গুণিতক। আরেকটা কথা বলতে চাই, এই লসাগু গসাগু নির্ণয় করতে হলে তোমাকে অবশ্যই নামটা প্রপারলি জানতে হবে। তুমি যদি ভালোভাবে নামটা না জানো তাহলে কিন্তু এগুলো তোমার জন্য খুবই কঠিন হয়ে যাবে। এই জন্য আমি তোমাদেরকে বলবো যে নামটা অবশ্যই খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। অ্যাটলিস্ট 20 ঘর পর্যন্ত তোমাকে নামটা খুব ভালোভাবে আয়ত্ত
করতে হবে সব লসাগু গসাগু করার জন্য। আচ্ছা, এবার আমরা খেয়াল করে দেখো এখানে বলা হয়েছে কি যে রেজা তার কক্ষের মেঝেতে বসানোর জন্য 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের এবং 6 সেন্টিমিটার প্রস্থের টাইলস কিনলো। টাইলস গুলো মেঝেতে বসিয়ে বর্গাকার একটি ক্ষেত্র তৈরি করা হলো। এখানে বলা হচ্ছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত। তাহলে দেখো এখানে ছোট বললে আমাদের লসাগু করতে হয়, কি করতে হয়, ছোট বললে আমাদের লসাগু করতে হয়। তাহলে সব থেকে ছোট বর্গাকার যে ক্ষেত্রে তার দৈর্ঘ্য কত আমাকে বের করতে হবে। তাহলে আমরা জানি যে লঘিষ্ঠ মানে লসাগু ছোট, লঘিষ্ঠ মানে কি ছোট। তাহলে যেহেতু ছোটর কথা বলা হয়েছে তাহলে আমাকে কি করতে হবে, লসাগু করতে হবে। এবার দেখো বলা হয়েছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস এর প্রয়োজন সেটা আমাকে বের করতে হবে। এরপর হলো দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন সেটাও আমাকে বের করতে হবে। লক্ষ্য করি দেখো এখানে যদি আমরা প্র্যাকটিক্যাল জিনিস চিন্তা করি, দেখো এটা হচ্ছে আমাদের আয়তাকার একটা টাইলস, ঠিক আছে। এখন আমাকে প্রথম কি বলা হয়েছে, ছোট একটা বর্গাকার। তো ছোট এখন বর্গাকার কখন হবে, দেখো খেয়াল করে এরকম জায়গায় এসে তারপরে কিন্তু আমার একটা বর্গাকারের একটা রূপ নিবে। এই যে এরকম না, আরেকটু নিচে, মানে এটা খেয়াল করি, এই যে এখন কিন্তু আমাদের বর্গাকার লাগতেছে। খেয়াল করি এই যে এখন আমাদের কি হচ্ছে, এই যে বর্গাকার হয়ে গেল কিন্তু, ঠিক আছে। তাহলে এই বর্গাকার আমাকে করতে হবে। তো বর্গাকার করার ক্ষেত্রে এখান থেকে এই যে বাহু, এই বাহুটার দৈর্ঘ্য কত সেটা তোমাকে 1 নম্বরে বলা হয়েছে। লক্ষ্য করে দেখো এই যে আমাদের বাহু ছিল 9 সেন্টিমিটার, তার থেকে কিন্তু বেশি। তো আমরা কিন্তু এতক্ষণ সব করে আসছি যে 6 এর লসাগু যখনই বা 6, 8, 12 লসাগু যখনই করছি বা এদের গুণিতকগুলো নির্ণয় করছি, দেখো সব কিন্তু 6, 8, 12 এর থেকে বড় বড় সংখ্যাগুলো কিন্তু আমাদের আসলে সিলেক্ট করছি। তার মানে লসাগুর ক্ষেত্রে বলতে পারি যে আমাদের গুণিতক হবে, অর্থাৎ দৈর্ঘ্যটা বেশি হবে। আর দৈর্ঘ্য বেশি হওয়ার পরে যদি একাধিক হয়, যেমন মনে করো এখানে একটা হতে পারে, আবার এখানে আরেকটা বর্গ হতে পারে, খেয়াল করো এখানে যে আরেকটা বর্গ হতে পারে, ঠিক আছে, এভাবে এখানে আরেকটা বর্গ হতে পারে। তাহলে দেখো এই একটা বর্গ হলো, এই একটা বর্গ হলো, দুইটা। এখন এই দুটোর ক্ষেত্রে যেটা ছোট সেটাকে আমাকে কাউন্ট করতে হবে, ঠিক আছে। আর ছোট বললে আমাদের সবসময় কি করতে হবে, লঘিষ্ঠ রূপ, অর্থাৎ আমাদের লসাগু করতে হবে। তাহলে আমরা চলো লিখে ফেলি যে প্রথম যেটা কাজ করবো সেটা হচ্ছে 9 এবং 6 এর সাধারণ গুণিতক আমরা এটা বের করব। তো সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য করে দেখো এখানে বলা হয়েছে যে আমি 1 নম্বর, এটা দাগ নম্বর কিন্তু কম। তো ক দাগে দেখো প্রথম 9 এর গুণিতক বের করছি, 6 এর গুণিতক বের করছি এবং দুইজনের সাধারণ গুণিতক বের করছি 1836। এখান থেকে লসাগু বের করছি 18। তার মানে আমাকে বলা হয়েছে দৈর্ঘ্য কত হবে, তাহলে আমি দৈর্ঘ্য বলতে পারি 18 সেন্টিমিটার হবে। কত হবে, 18 সেন্টিমিটার। এই যে তার দৈর্ঘ্যটা কত হবে, 18 সেন্টিমিটার, ঠিক আছে। এখন এখানে লিখবো যে দৈর্ঘ্য, অর্থাৎ কি হবে, দৈর্ঘ্য। তাও এখানে আমাকে একটু খেয়াল করতে হবে আমাকে কোন দৈর্ঘ্যের কথা বলা হয়েছে, যে বর্গাকার ক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে, মানে ছোট বর্গাকারের ক্ষেত্রে। তাহলে এখানে লিখবো ছোট বর্গাকারের দৈর্ঘ্য, ছোট বর্গাকারের দৈর্ঘ্য। তাহলে কত হবে, এই যে 18 সেন্টিমিটার হবে, ঠিক আছে। এই যে আমরা কিন্তু পেয়ে গেলাম। এবার আমাকে বলা হয়েছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলসের প্রয়োজন হবে। তাহলে দেখো আমি সব থেকে ছোট যে বর্গাকার সেটা কিন্তু আমরা পেয়ে গেছি, কত, এই যে 18 সেন্টিমিটার। এখন কথা হচ্ছে এটা তৈরি করতে হলে আমাকে কয়টা টাইলসের প্রয়োজন হবে, এটা খুব মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। এখন দেখো সবাই, দেখো এটা বুঝতে হলে আগে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে মনে করো আমার এটা হচ্ছে একটা বর্গ, ভালোভাবে বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে, ধরে নাও এটা হচ্ছে আমাদের একটা বর্গক্ষেত্র। এখন কথা হলো এই বর্গক্ষেত্রে আমি কিন্তু জাস্ট একটা বাহুর দৈর্ঘ্য পাইছি 18 সেন্টিমিটার, ঠিক আছে, ভালোভাবে বোঝার চেষ্টা করো। জাস্ট একটা বাহুর দৈর্ঘ্য পেয়েছি 18 সেন্টিমিটার, কিন্তু কথা হচ্ছে এখানে যে পুরো ক্ষেত্রফল এটা দৈর্ঘ্য কিন্তু আমি এখনো পাইনি, মানে এটা যে কতটুকু সেটা কিন্তু আমি জানি না। তাহলে আমাকে প্রথম কি করতে হবে, প্রথম কাজ হচ্ছে এই যে 18 সেন্টিমিটার, অর্থাৎ এই যে পুরোটুকু, এই পুরোটুকুর ক্ষেত্রফল আমাকে জানতে হবে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল জানতে হবে। ওকে, খুব ফাইন। এবার দেখো আমি এখানে যে টাইলস গুলো বসাচ্ছি তার আমি কিন্তু খুব ভালোভাবে জানি যে একটার দৈর্ঘ্য, তো একটার প্রস্থ হচ্ছে 6 সেন্টিমিটার আর দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার। এখন খেয়াল করো জাস্ট দৈর্ঘ্য আর প্রস্থ জানি, কিন্তু এটা কতটুকু জায়গা যে দখল করতেছে সেটা কিন্তু জানি না। তার মানে আমাকে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এখানে দুইটা কাজ, একটা হচ্ছে প্রথম কাজ হচ্ছে যে আমাদের বর্গক্ষেত্র এটার আমাদের ক্ষেত্রফল বের করা, তারপর দ্বিতীয় কাজ হচ্ছে যে আয়তাকার যে আমরা টাইলসটা বসাচ্ছি সেটার ক্ষেত্রফল বের করা। তো চলো আমরা সরাসরি এটাকে করে ফেলি।
সুপ্রিয় শিক্ষার্থী দেখো, খেয়াল করো, আমরা ক হতে যেটা পেয়েছিলাম যে বর্গাকার যে ক্ষেত্র তার যে দৈর্ঘ্যটা পেয়েছিলাম এক বাহুর দৈর্ঘ্য, সেটা আমি লিখে নিয়েছি। দেখার পরে এক বাহুর দৈর্ঘ্য যদি পেয়ে যাই তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু। তাই দেখো, বাহু গুণ বাহু দিয়ে আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলেছি। ঠিক একইভাবে দেখো, টাইলসের ক্ষেত্রফল আমরা বের করবো। টাইলসের ক্ষেত্রফল হচ্ছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, যেটাকে বলা হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা করে আমরা কত পেয়েছি? 54 সেন্টিমিটার পেয়েছি। এখন দেখো, আমাদের যে প্রশ্ন বলা হয়েছে যে কতটি টাইলসের প্রয়োজন, কতটি টাইলস লাগবে। তাহলে এখন দেখো, আমরা যদি এই ক্ষেত্রফল দুটো ভাগ করি তাহলে আমরা পেয়ে যাবো কতটি টাইলসের প্রয়োজন হবে। তাহলে এখন তোমরা নিচে লিখবো, আমি উপরে লিখে দেখা দিচ্ছি যে টাইলসের প্রয়োজন। খেয়াল করি, টাইলসের প্রয়োজন লিখে 324 এই ভাগ দিয়ে 54। তাহলে এখন দেখো, 324 কে ভাগ করতে হবে কত দিয়ে? 54 দিয়ে। তো তোমরা ডিরেক্টলি এটা ভাগ করবা, আমি এটা একটু ডিরেক্টলি উত্তরটা তোমাকে দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে 6টি। ঠিক আছে, তাহলে দেখো, লক্ষ্য করো, আমরা যদি এইভাবে সাজাই তাহলে আমাদের মোট 6টি টাইলসের প্রয়োজন হবে। তাহলে দেখো, এটার কিন্তু উত্তর আমরা পেয়ে গেলাম। এখন আমাকে বলা হয়েছে পরেরটা, খেয়াল করি গ নম্বরে, যে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন হবে। ভালোভাবে বুঝি, দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার, তার মানে হচ্ছে, আমি একটু চিত্রটাকে বোঝাই। আমরা যেটা পেয়েছি সেটা মনে করো এটা, প্রথম যেটা পেয়েছি এটা। এখন এর পরে যেটা হবে সেটা মনে করো এরকম হতে পারে, এই যে এরকম হতে পারে। তার মানে হচ্ছে, আমরা এই যেটা পেয়েছি এখানে আমাদের 6টি টাইলসের প্রয়োজন হচ্ছে, কিন্তু আমাদের এখন বলা হয়েছে যে এই যেটা, এটা এখানটা করতে হলে আমাকে কতটি টাইলসের প্রয়োজন হবে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তো এখন যদি লক্ষ্য করি, খেয়াল করি, দেখো, আমাদের দ্বিতীয় যে ক্ষুদ্রতম বাহুটা ছিল সেটা ছিল কত? 36। কত ছিল? 36। তাহলে এই 36-এর ক্ষেত্রফল প্রথম আমাকে বের করতে হবে। 36 হচ্ছে আমাদের একটা বাহু দৈর্ঘ্য, তাহলে 36-কে ধরে আমাদেরকে কি করতে হবে? একটা বর্গাকারের ক্ষেত্রফল বের করতে হবে। আর ওটা বের করার পরে আমাদের এই যে টাইলসের যে ক্ষেত্রফল, সেটা দিয়ে যদি আমরা ওটাকে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাবো যে যে ক্ষুদ্রতম যে তোমার বর্গাকারটা রয়েছে সেখানে কয়টি টাইলসের প্রয়োজন হবে। তো চলো আমরা সরাসরি সেটা লিখে ফেলি। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো, আমরা গ নম্বরে কি লিখছি যে ক হতে পাই বর্গাকারের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 18 সেন্টিমিটার। তাহলে দেখো, এখন দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার যদি বের করতে চাই তাহলে কি করতে হবে? আমাকে 18 গুণ 2 দিতে হবে। যদি আমাকে তৃতীয়ের কথা বলা হয় তাহলে 18 গুণ 3 দিতে হবে। চতুর্থের কথা বলা হয়ে থাকলে 18 গুণ 4 দিতে হবে। ঠিক আছে, এইভাবে। তাহলে 4 সেন্টিমিটার, তাহলে কত পেলাম আমরা? 36 সেন্টিমিটার। এবার আমরা কি করছি? এটা আমরা ক্ষেত্রফল নির্ণয় করছি। কি করছি? 36 গুণ 36 1296 সেন্টিমিটার। এবার দেখো, আমরা খ হতে কি পাইছি? খ হতে পাইছি টাইলসের ক্ষেত্রফল 54 সেন্টিমিটার। এবার দেখো, তাহলে টাইলস মোট আমার লাগবে। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, 1296-কে যদি আমরা 54 দ্বারা ভাগ করি তাহলে 24টা পাচ্ছি। তার মানে হচ্ছে, আমাদের বলা হয়েছে যে 24টা টাইলস আমাদের লাগবে। তাহলে আশা করি আমাদের এই যে এত সুন্দরভাবে বেসিক ভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, খুব সুন্দরভাবে তোমরা এটা বুঝতে পেরেছো। এত সুন্দর বেসিক ভাবে আমার মনে হয় না তোমাদেরকে কেউ বুঝিয়ে দিবে। তারপরেও খেয়াল করো, তাই দেখো, এখানে বলা হয়েছে যে, এবার দেখো, টাইলস বসানোর সময় দৈর্ঘ্য প্রস্থ কিভাবে পরিবর্তন হয় তা হিসাব করি। এখানে জাস্ট দেওয়া হয়েছে, তোমরা তোমাদের মতো করে এটা দেখে নিবা। যখন আমরা বর্গাকারের ক্ষেত্রে বলছিলাম তখন 18 গুণ 18 প্রথম যেটা ছিল, আর যখন দ্বিতীয়টার কথা বলছিলাম তখন 36 গুণ 36 ছিল। ঠিক আছে, আচ্ছা, যাই হোক। এবার দেখো, আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া রয়েছে। খেয়াল করি, বলা হয়েছে যে 2টি ঘন্টা একত্রে বাজার পর প্রথমটি 5 মিনিট পর পর এবং দ্বিতীয়টি 7 মিনিট পর পর বাজে। 2টি ঘন্টা যদি একসাথে সকাল 10টায় বাজে, পরবর্তীতে কখন তোমাকে একসাথে বাজবে? জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। মনে করো, আমার যদি এখন 5টা বাজে, 5টা বেজে 30 মিনিট হয়, ভালোই বুঝো। এখন মনে করো সকাল 5টা বেজে 30 মিনিট, বোঝার চেষ্টা করো। এখন আমি যদি বলি পরবর্তী সময় কত হবে, তাহলে তুমি নিশ্চিন্তে বলবো যে স্যার 5টা বেজে 31 মিনিট, 32 মিনিট বা 6টা, এরকম, তাই না? তার মানে এক কথায় বলতে পারি যে আমাদের যে টাইমটা ছিল তাছাড়া আমাদের পরবর্তী টাইমটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, একটা একটা করে বৃদ্ধি পাচ্ছে। এখন কথা হলো, এই পরবর্তী মানে কি? পরবর্তী মানে পরেরটা। এখন এই পরেরটা বা বৃদ্ধি পাইলে আমরা কোন ক্ষেত্রে বা কিভাবে আসে সেটা হচ্ছে, দেখো, প্রথম যদি আমাদের 6 হয় তো 6 এর গুণিতক 6 হয়, 12 হয়, 18 হয়। তার মানে কি? দেখো, 6, 12, 18 আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তার মানে এটাকে কি বলি আমরা? গুণিতক। কি বলি? গুণিতক। ঠিক আছে, এটাকে কি বলি আমরা? গুণিতক। এখন খেয়াল করি, গুণিতক হচ্ছে কি আস্তে আস্তে বৃদ্ধি পায়। ঠিক তেমনই আমাদের এখানেও দেখো আস্তে আস্তে কি হবে? এখন বৃদ্ধি পাবে। যদি আমি 5টা 30-এর পরেরটার কথা বলি তাহলে 5টা 30-এর পরে যা আছে সেই অনুযায়ী আমাকে বৃদ্ধি পেতে থাকবে। এখন এখানে কথা হচ্ছে,
যদি আমাকে এরকম বৃদ্ধি পেতে থাকে এইভাবে আমাকে নির্ণয় করতে হয়, তাহলে সেটাকে আমরা কি নির্ণয় করি? সেটাকে আমরা হচ্ছে লসাগু নির্ণয় করি। তার মানে হচ্ছে এই অঙ্কেও আমাকে কি করতে হবে? লসাগু নির্ণয় করতে হবে। আমি কিন্তু তোমাকে বেসিকটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে, যে কিভাবে আসলে তোমরা এটা পেলে। আর এক কথায় বলতে পারো যে পরবর্তী লেখা থাকলে আমাকে লসাগু করতে হয়। এবার তাহলে আমরা খেয়াল করি, তাহলে আমরা এখন লিখবো কি? কথা হচ্ছে আমরা লিখবো কি? তাহলে লিখবো যে ঘন্টা দুইটির লসাগু করলে পরবর্তী সময় জানা যাবে। তাহলে লিখে ফেলি। এখন খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমরা সমাধান করে ফেলছি, যে দেখছি কি ঘন্টা দুটি লসাগু করলে পরবর্তী সময় পাওয়া যাবে। তো 5 এর গুণিতক বের করছি, 7 এর গুণিতক বের করছি, বের করে কিন্তু আমরা দুটো লসাগু করে ফেলছি। কত হয়েছে? 35। এখন কথা হচ্ছে এটা হচ্ছে 35, শুধু 35 না, এর সাথে আমরা যুক্ত হয়ে যাবে কি মিনিট হিসাবটা। তার মানে বলতে পারি পরবর্তীতে যখন ঘন্টা দুটি একত্রে বাজবে সেটা হচ্ছে কি 35 মিনিট পর। তাহলে এখন খেয়াল করি, এখন যদি আমাদের 10টার সময় যদি একত্রে বাজে 35 মিনিট পর, তাহলে কত হবে? 10টা 35-এ। তাহলে এখন লিখবো যে পরবর্তীতে ঘন্টা দুইটি একত্রে বাজবে। কি লিখবো? পরবর্তীতে ঘন্টা দুইটি একত্রে বাজবে। পরবর্তীতে ঘন্টা দুইটি একত্রে বাজবে। একত্রে কি বাজবে? এখন খেয়াল করো, একত্রে বাজবে কখন? এখন যদি সকাল 10টা বাজে, 10টায় যদি আমাদের একত্রে বাজে, তাহলে এর সাথে আমাদের কি হবে? 35 মিনিট আমাদের কি হবে? যোগ হবে। 35 মিনিট আমাদের কি হবে? যোগ হবে। তার মানে আমরা বলতে পারি 10টা 35 মিনিটে অথবা 10টা 35টায়, ঠিক আছে, যে যেভাবে বুঝি। তাহলে এইটাই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি খুব সহজভাবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, তোমরা প্রতিটা অঙ্কে সবসময় চেষ্টা করবে যে বেসিক যে জিনিসটা আমাদের বুঝতে হয়, কিভাবে জিনিসটা আমাদের আইডেন্টিফাই করতে হয়, এটা যদি করতে পারো তাহলে তোমাদের অঙ্কের সমাধান একেবারে ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটা আমরা সাজিয়েছি এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো। ধন্যবাদ সবাইকে।